আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন মনোজ দাস বলছি। গত বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেস একটা মিটিংয়ের ব্যবস্থা করেছিল। মিটিংটা হচ্ছে রচনাত্মক কংগ্রেস অর্গানাইজিং ন্যাশনাল কনভেনশন ইন নিউ দিল্লি, অর্থাৎ রচনাত্মক কংগ্রেস অর্গানাইজিং ন্যাশনাল কনভেনশন। সেখানে কি রচনা হয়েছে সেটা বড় একটা খবরে আসেনি। খবরে যেটা আসছে তাও কিন্তু কলকাতার বাংলা নিউজ পেপারদের মধ্যে, যে বাজারি নিউজ পেপার যাদের প্রচুর নাম আছে বাজারে, যাদেরকে বলা হয় সে খবরটা না পড়লে, ওই কাগজ না পড়লে পিছিয়ে পড়তে হয়, এই রকম কাগজে কিন্তু এই খবরটা নিয়ে একটি লাইনও কোনো সংবাদ আসেনি, যদিও ঘটনাটা ঘটেছে 13ই আগস্ট তারিখে। প্রথমে ঘটনাটা আমি যে ইংরেজি নিউজ পেপার দ্য প্রিন্টে কিভাবে খবরটা এসছে একটুখানি পড়ে নিয়ে আমরা আলোচনায় যাব। সেখানে লেখা হচ্ছে, কংগ্রেস লিডার রাহুল গান্ধী took a swipe at Prime Minister Narendra Modi's foreign policy Thursday at the Rachanatmak Congress Organizing National Convention in New Delhi, using a mock hug with party leader Sandeep Dikshit to poke fun at Modi's interactions with foreign leaders. মানে মোদি ফরেন লিডারদেরকে তাদেরকে দেখা করবার সময় তাদের কাছে গিয়ে আলিঙ্গন করেন। এই আলিঙ্গনটা নিয়ে রাহুল গান্ধী একটা মজাক, একটা ঠাট্টা, এবং সেই ঠাট্টাটা রুচিহীন ঠাট্টা হয়ে গেছে কিভাবে, সেটা সেই দিন তিনি রাহুল গান্ধী দেখিয়েছেন। রাহুল গান্ধী টোল্ড দ্য গ্যাদারিং হি উড শো হোয়াট ফরেন পলিসি মিন্ট ফর মোদি। মানে মোদি ফরেন পলিসি মানে বোঝেন শুধু হাক করা, মানে আলিঙ্গন করা, এবং এইটা তিনি এখন দেখিয়ে দিচ্ছেন মোদি ফরেন পলিসি মানে কি বোঝেন এইটা বলেই খবরে দি প্রিন্ট লিখছে, হি দেন স্ট্রেসড আউট হিজ আর্মস, দুহাত এরকমভাবে বিস্তৃত করে, হি ওয়াকড টুয়ার্ডস সন্দীপ দীক্ষিত ফর এ হাগ, গিয়ে তারপরে সন্দীপ দীক্ষিতকে তিনি গভীর আলিঙ্গনে জড়িয়ে পড়লেন। এবং তিনি বলছেন, রাহুল গান্ধী, আই ডোন্ট নো হোয়ার হি গট দিস আইডিয়া ফ্রম। অর্থাৎ আলিঙ্গন করলেই বিদেশের কূটনীতিকদের, বিদেশের রাষ্ট্রনেতাদের আলিঙ্গন করার এইটা কোত্থেকে তার মাথায় এলো সেটা আমি জানি না, তবে তিনি বোঝেন, মানে মোদি বোঝেন যে এই হাক করাটাই হচ্ছে ফরেন পলিসি। এবং তাই বলতে বলতে তিনি যখন ওই সন্দীপ দীক্ষিতকে আলিঙ্গন করলেন, করে আবার সারা হল তো হাসিতে ফেটে পড়েছে, কংগ্রেস কর্মীদের অট্টহাসি। সেই অট্টহাসির মধ্যে যখন রাহুল গান্ধী পিছিয়ে এসছেন, তখন আবার সন্দীপ দীক্ষিত তার দিকে এগিয়ে গেলেন, গিয়ে বললেন, তুমি আমাকে মেলোনি ভেবে আলিঙ্গন করনি তো? মেলোনি ভেবে, মেলোনিকে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, তার মানে বুঝতে পারলেন কি ব্যাপারটা। তার উত্তরে আবার রাহুল গান্ধী বলছেন যে না, আমি এখন অতটা নামতে পারিনি। মানে রাহুল গান্ধী বললেন তার উত্তরে যে আমি এখনো ওই জায়গায় নামতে পারিনি। এই হচ্ছে ঘটনাটা। এইবার এই ঘটনাটা কেন আমাদের বাংলা মিডিয়াতে এই খবরটা কেন যে এলো না, এবং বড় বড় খবরের কাগজগুলোতে এই খবরটা কিন্তু আসেনি, কারণ আমি নিজে তো পাইনি, আমি অনেককে যারা দেখেছেন, যারা খবরের কাগজ পড়েন, আজকাল কাগজ পড়াটা খুবই কমে গেছে, তাহলেও এই যারা কাগজগুলো পড়েন এখনও, তাদেরকে আমি জিজ্ঞেস করলাম, এই ধরনের কোনো খবর কি আমাদের বাংলা নিউজ পেপারে কোথাও দেখতে পেয়েছেন? তারা বেশিরভাগই বললেন যে না, আমরা ওই বাজারি কাগজ, যেটা না পড়লে পিছিয়ে পড়তে হয়, সেই কাগজে এই ধরনের ঘটনা তারা পড়েননি। কিন্তু আমি এটা দ্য প্রিন্টে পেয়ে আপনাদের সামনে খবরটা নিয়ে এলাম। দেখুন, এই খবরের প্রথমেই আমাদের একটা জিনিস বলতে হবে, মেলোনি তিনি একটি দেশের প্রধান,
তিনি একটি দেশের প্রধান, নির্বাচিত, ইটালির প্রধান। সেই ইটালি আবার হচ্ছে সোনিয়া গান্ধীর বাপের বাড়ি, মানে রাহুল গান্ধীর মামার বাড়ি। বোধহয় রাজনীতিগত কোনো বিভেদ থাকতেই পারে। তো সেখানটায় এইটার ঘটনার পেছনে তার কি ভূমিকা আছে আমার দেখার দরকার নেই। রাহুল গান্ধী যে কথাগুলো বলেছেন এবং মজা করতে গিয়ে তিনি যেগুলো করেছেন, এই মজাটা যে কত নিম্ন রুচির, সেই বিষয়টা নিয়ে দু চার কথা বলবো। দেখুন, রাজনীতিতে ব্যঙ্গ থাকবে, বিদ্রুপ থাকবে, শাসকের নীতি নিয়ে তীব্র সমালোচনাও থাকবে। গণতন্ত্রের বিরোধী দলের কাজই হলো সরকারকে প্রশ্ন করা। কিন্তু প্রশ্ন হচ্ছে, সমালোচনার নামে একজন পুরুষ একজন মহিলার স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ককে ইঙ্গিতপূর্ণ ব্যক্তিগত রসিকতার স্তরে নামিয়ে আনাটা, এটা কি রাজনীতি? কংগ্রেস এত নিচে নেমে গেছে নাকি এটা রাজনীতির ছদ্মবেশে? এটা ওই রাহুল গান্ধী, সন্দীপ দীক্ষিত এদের মতো দুজনেই প্রায় 60-এর কাছাকাছি। সন্দীপ দীক্ষিত বোধহয় 62 চলছেন, আর রাহুল গান্ধীও 60 ধরে ফেলেছেন প্রায়। তো এই অবস্থায় এই দুজনের কথোপকথন যেভাবে তারা একটা নোংরামি করলেন, নোংরা ইঙ্গিত করলেন, সেইটা আজকে অনেক প্রশ্ন সামনে এনে দিয়েছে। আগেই বলেছি, ঘটনাটি ঘটেছে কংগ্রেসের একটি জাতীয় সম্মেলনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ নীতি নিয়ে কথা বলতে গিয়ে রাহুল গান্ধী এই অভিযোগটা করেন যে মোদী বিদেশ নীতি বলতে বুঝেছেন বিদেশি রাষ্ট্রনেতাদের জড়িয়ে ধরা। তিনি বলেন মোদীর মাথায় কোথা থেকে এমন ধারণা এসেছে তা তিনি জানেন না। তারপর সেটাকে তিনি আবার দেখিয়ে দেওয়ার জন্য মঞ্চে দাঁড়িয়ে সন্দীপ দীক্ষিতের কাছে গিয়ে তাকে গভীর আলিঙ্গনে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। এইটা তিনি নকল করলেন। এ পর্যন্ত ঘটনাটি যদি এই পর্যন্ত ঘটতো তাহলে রাজনৈতিক ব্যঙ্গ হিসেবে ধরা যেত। কিন্তু এর পরেই সন্দীপ দীক্ষিত আবার রাহুল গান্ধীর কাছে গিয়ে তাকে প্রশ্ন করেন, আরে তুমি আমাকে মেলোনি ভেবে জড়িয়ে ধরনি তো? মানে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দিকেই যে সন্দীপ দীক্ষিতের ইঙ্গিত, তা বোঝার জন্য কোনো রাজনৈতিক জ্ঞানের প্রয়োজন হয় না। আর রাহুল গান্ধী চুপ করে না থেকে বা সন্দীপ দীক্ষিতকে এজন্যে তিনি কিছু না বলে তিনি শুধু বললেন, আমি এখনো ওই জায়গা অত দূর অবধি ওখানে নামতে পারিনি বা ওই স্তরে পৌঁছয়নি। এরপর মঞ্চে তারা দুজনেই অট্টহাসি, তারপর দর্শকরাও অট্টহাসি। মন্তব্যটি সরাসরি সন্দীপ দীক্ষিত করেছিলেন, এই তথ্যটি পরিষ্কার রাখা দরকার। কিন্তু রাহুল গান্ধী তো উনি সেইটাই তো বোঝাতে গিয়েছিলেন, ওই বিষয়টা। রাহুল গান্ধী সেটার প্রতিবাদ তো করেননি, বরং আরও পাল্টা রসিকতায় অংশ নেন। তাই বিতর্কের দায় কেবল সন্দীপ দীক্ষিতের ওপর চাপিয়ে যে কংগ্রেস যে চেষ্টাটা এখন করছে, সেইটা রাহুলকে সম্পূর্ণ আলাদা করে দেখাটা কঠিন। ঘটনাটির বিবরণ আমি আগেই দি প্রিন্ট সংবাদপত্র তাদের ইস্যু দেখে আপনাদেরকে বললাম যে খবরটা কি। এখন প্রশ্ন, এখানে এই ঘটনায় আপত্তিটা ঠিক কোথায়? নরেন্দ্র মোদী কি তার ব্যক্তিগত বা রাজনৈতিক জীবনের সমালোচনার ঊর্ধ্বে? না থাকতে পারেন, অবশ্যই না। কোনো মানুষই, যেখানে ভগবানের পর্যন্ত সমালোচনা হয়, সেখানে নরেন্দ্র মোদীরও তার নীতির সমালোচনা হতেই পারে। তার বিদেশ নীতি, প্রতিবেশী নীতি, চীন নীতি, আমেরিকা নীতি, সব কিছু নিয়ে বিরোধীরা কঠিন প্রশ্ন তুলতে পারেন। বিদেশি রাষ্ট্রনেতাদের সঙ্গে তার ব্যক্তিগত রসায়নের ফলে ভারত বাস্তবে কতটা লাভবান হয়েছে সেটিও সম্পূর্ণ বৈধ প্রশ্ন। কিন্তু একজন মহিলা রাষ্ট্রপ্রধানকে নিয়ে ইঙ্গিতপূর্ণ রসিকতা করা, এটা হচ্ছে কাঁচা বাংলায় নর্দমার জীব যারা, তারাই এই ধরনের রসিকতা করে। আর এটা কোনো বিদেশ নীতির বিশ্লেষণও নয়, নরেন্দ্র মোদীর নীতির সমালোচনা নয়। এখানে জর্জিয়া মেলোনিকে তার দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেখা হয়নি, তাকে দেখা হয়েছে একটি নারী হিসেবে, একটি নারী শরীর হিসেবে, যার সঙ্গে একজন পুরুষ রাষ্ট্রনেতার বন্ধুত্ব বা সৌহার্দ্য থাকলেই সেটার অন্য মানে খুঁজতে হবে। এবং এই দিকটাই ইঙ্গিত করেছেন এবং এই দৃষ্টিভঙ্গিটাই আপত্তিকর। আরও আশ্চর্যের বিষয়, এমন মন্তব্য এসেছে সেই কংগ্রেস দল থেকে যে দলের প্রধানমন্ত্রী দীর্ঘকালের জন্য ছিলেন ইন্দিরা গান্ধী।
যে দলের নেতৃত্বে ছিলেন সোনিয়া গান্ধী, যে দল প্রতিদিন নারী সম্মান, শালীনতা এবং রাজনৈতিক ভাষার মর্যাদা নিয়ে বিজেপিকে অহর্নিশি উপদেশ দেয়। মেলোনি শুধু নরেন্দ্র মোদীর রাজনৈতিক বন্ধু নন, তিনি ইতালির নির্বাচিত প্রধানমন্ত্রী। সুতরাং তাকে নিয়ে এমন রসিকতা কার্যত একটি বন্ধু রাষ্ট্রের সরকার প্রধানকে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক কাদা ছোড়াছড়ির মধ্যে টেনে নিয়ে আসা হলো। ভারতের পররাষ্ট্র মন্ত্রক তাই প্রতিক্রিয়া জানিয়েছে খুব স্বাভাবিকভাবে। মুখপাত্র রণধীর জয়সওয়াল স্মরণ করিয়ে দিয়েছেন, ভারত ও ইতালির সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে বিস্তৃত ও শক্তিশালী হয়েছে এবং পারস্পরিক সম্পর্ক নিয়ে কথা বলার সময় সম্মান বজায় রাখা প্রয়োজন। এই যে রণধীর জয়সওয়ালের এই কথাটাও প্রকাশিত হয়েছে দ্য ট্রিবিউন পত্রিকায়। আর এটা শুধু ভদ্রতার কথা নয়, এটি কূটনীতিরও কথা। ভারত ও ইতালির মধ্যে বর্তমানে প্রতিরক্ষা, বাণিজ্য, প্রযুক্তি, সন্ত্রাসের অর্থায়ন, প্রতিরোধ এবং ইন্দো প্যাসিফিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। দুই দেশ 2025 থেকে 2029 এই 4-5 বছরে একটি যৌথ কৌশলগত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। সুতরাং এই সম্পর্ককে মোদি মেলোনি ব্যক্তিগত রসায়নের রসিকতায় এই রকম নোংরামির জায়গায় নামিয়ে আনাটা, এটা কেবল অশালীন নয়, রাজনৈতিকভাবে অপরিণত নয়। বোঝা যাচ্ছে রাহুল গান্ধীর আর এই জনমে আর প্রধানমন্ত্রিত্ব নেওয়া হলো না, চেয়ারে বসা হলো না। এবার আসি, এই বিষয়টি আরও অনেক নোংরামির জন্ম দিয়েছে, নোংরামিকে টেনে নিয়ে এসছেন। এই নোংরামির টেনে নিয়ে আসার মধ্যে বড় জিনিস হচ্ছে ইন্দিরা গান্ধী আর ফিদেল কাস্ত্রোর বিখ্যাত আলিঙ্গন দৃশ্য। রাহুল গান্ধীর বক্তব্যের প্রতিক্রিয়ায় অনেকেই 1983 সালের একটি ঐতিহাসিক ছবি সামনে এনেছেন। সে বছর মার্চ মাসে 1983 সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল 7ম জোট নিরপেক্ষ সম্মেলন। কিউবার নেতা ফিদেল কাস্ত্রো আগের সম্মেলনের চেয়ারম্যান হিসেবে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাতে জোট নিরপেক্ষ আন্দোলনের দায়িত্ব তুলে দিচ্ছিলেন। কাস্ত্রো ইন্দিরাকে সেই সময় গোটা বিশ্বের সামনে ইন্দিরাকে উষ্ণভাবে বুকের মধ্যে জড়িয়ে ধরেছিলেন। এই ছবি যথেষ্ট আছে বাজারে। আমি আর সেই ছবিটার নিয়ে আর বেশি কথা বলছি না। সেই ছবি আজও আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে স্মরণীয়। ওই আলিঙ্গনের মধ্যে কি কেউ অশালীনতা খুঁজে পেয়েছিল? কোনো অশালীন মনোভাব? না, কেউ বলেনি। কারণ সেটি ছিল দুই রাষ্ট্রনেতার পারস্পরিক শ্রদ্ধা, রাজনৈতিক বন্ধুত্ব এবং তৃতীয় বিশ্বের সংহতির প্রতীক। 1983 সালের 7 মার্চ থেকে 12 মার্চ অনুষ্ঠিত সেই সম্মেলনে 100-র বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নিয়েছিলেন। কাস্ত্রো কিউবা থেকে ভারতের হাতে নেতৃত্ব তুলে দিয়েছিলেন সেইখানে। এখন কংগ্রেসের কাছে স্বাভাবিকভাবেই প্রশ্ন তোলা যায় যে ফিদেল কাস্ত্রোর সঙ্গে ইন্দিরা গান্ধীর আলিঙ্গন যদি রাষ্ট্রনায়কোচিত সৌহার্দ্যের প্রতীক হয়, তাহলে বিদেশি রাষ্ট্রনেতাদের সঙ্গে নরেন্দ্র মোদীর আলিঙ্গনকে কেবল ব্যক্তিগত রসিকতার উপাদান হিসেবে দেখানো হবে কেন? আর সেটা আর কেউ নয়, দেখাচ্ছেন রাহুল গান্ধী, তার মতো যাকে বলা হয় ভারতের যুবরাজ, রাজ পরিবারের সন্তান। একই আচরণের ব্যাখ্যা কি নেতা ও দল অনুযায়ী বদলে যায়? বলুন রাহুল গান্ধী। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলা প্রয়োজন। রাহুল গান্ধী ও সন্দীপ দীক্ষিতের মন্তব্যের জবাবে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ইন্দিরা গান্ধী ও ফিদেল কাস্ত্রোর ছবি পোস্ট করে এমন দুটো ভাষা ব্যবহার করেছেন যেটা সমানভাবে নিন্দনীয় বলে আমি অন্তত মনে করি। তিনি বলেছেন, ওই যে ওদের জড়িয়ে ধরা, ফিদেল কাস্ত্রোর বুকের মধ্যে ইন্দিরা গান্ধী মাথা দিয়ে রয়েছেন, কাস্ত্রো তাকে জড়িয়ে ধরেছেন। তিনি বলেছেন, এটা জঠরাগ্নি মানে পেটের জ্বালা নাকি কামাগ্নি? এই কথাটা নিশ্চয়ই আর ব্যাখ্যা করার দরকার হয় না। এই শব্দবন্ধ ব্যবহার ইন্দিরা গান্ধীর প্রতি অসম্মানজনক এবং কুরুচিকর। অর্থাৎ কংগ্রেস
নোংরা ইঙ্গিত করলো বলে বিজেপির কোনো নেতারও ইন্দিরা গান্ধীকে নিয়ে একই ধরনের নোংরামি করার অধিকার জন্মায় না। তাহলে বিজেপির সেই নেতাও ওই রাহুল গান্ধী, সন্দীপ দীক্ষিতের একই স্তরে নেমে এলেন। কাদা ছুড়লে তার উত্তরে আরও বেশি কাদা ছোড়া, এটা কোনো রাজনৈতিক জবাব নয়। বরং রাহুল গান্ধীকে জবাব দেওয়ার জন্যে ইন্দিরা গান্ধীকে অপমান না করে, ইন্দিরা গান্ধী তো এখন জীবিত নেই, ফিদেল কাস্ত্রোও বেঁচে নেই, তাদের একটি ঐতিহাসিক মুহূর্তকে বর্তমানের রাজনৈতিক নর্দমায় টেনে আনা, এটাও কোনো সুস্থ প্রতিক্রিয়া নয়। বরং ওই ছবিটি দেখিয়ে খুব সহজেই বলা যেত, রাহুলজি, আপনার ঠাকুমা আন্তর্জাতিক নেতাদের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখতেন। আলিঙ্গন কূটনীতির আলিঙ্গন হচ্ছে কূটনীতির একটি স্বাভাবিক অঙ্গ, স্বীকৃত অঙ্গ। অতএব মোদির নীতি নিয়ে সমালোচনা করুন, কিন্তু আলিঙ্গনকে বিকৃত অর্থ দেবেন না। এবার একেবারে বিসমিল্লায় একটি প্রশ্নে যাই, একেবারে বিসমিল্লা গোড়ার প্রশ্ন। সেটা হচ্ছে, রাহুল গান্ধী, ওই 60 বছরের বাচ্চা ছেলেটা, সে যেভাবে বলল নরেন্দ্র মোদী আর মেলোনি কিভাবে আলিঙ্গন করেছেন সেইটা দেখালেন। এবং সন্দীপ দীক্ষিত, যিনি বোধহয় 62 বছরের বাচ্চা ছেলে, তিনি বললেন, তিনি আবার সেইটাকে বললেন, তুমি আমাকে মেলোনি ভেবে জড়াওনি তো? তো এই যে তাহলে প্রশ্ন একটা আসে, নরেন্দ্র মোদী এবং জর্জিয়া মেলোনি তারা কি পরস্পর আলিঙ্গন করছেন? এমন কোনো নির্ভরযোগ্য যাচাই করা ছবি বা ভিডিও আছে কি? এই প্রশ্নটা আছে, স্বাভাবিকভাবেই আসছে। আমরা অন্তত, আমি ব্যক্তিগতভাবে অনেক খোঁজাখুঁজি করেছি এবং সেখানে দেখেছি যে তারা করমর্দন করছেন দুজন, অর্থাৎ জর্জিয়া মেলোনি এবং নরেন্দ্র মোদী, হাসি মুখে পাশাপাশি দাঁড়িয়েছেন, সৌজন্যমূলক কথাবার্তা বলেছেন, সেলফি তুলেছেন এবং মেলোডি লেখা একটি ভিডিও বা ছবি প্রকাশ করেছেন। এইটাই তো ব্যাপার। এর মধ্যে কি কোথাও আলিঙ্গন এলো? 2024 সালের G7 সম্মেলনের সেলফি, হাগস অ্যান্ড বাইল্যাটারাল টকস, এটা এই ধরনের শিরোনাম কিছুটা বিভ্রান্তিকর। ওই সম্মেলনে মোদি, পোপ ফ্রান্সিস এবং আরও কয়েকজন রাষ্ট্রনেতাকে আলিঙ্গন করেছিলেন, কিন্তু মেলনির সঙ্গে তার দৃশ্যটি ছিল মূলত করমর্দন, নমস্তে, কথোপকথন ও সেলফির। এনডিটিভির ছবির প্রতিবেদন, মোদি মেলনির সেলফি সংক্রান্ত প্রতিবেদনেও কোনো জায়গাতেই, তাদের তো কোনো জায়গাতেই কোনো রকম আলিঙ্গনের কোনো দৃশ্য নেই। সুতরাং সন্দীপ দীক্ষিতের তুমি আমাকে মেলনি ভেবে জড়াওনি তো, এটা কোনো বাস্তব মোদি মেলনি আলিঙ্গনের ছবির উল্লেখ নয়। এটা ওই যে আবার বললাম, ওদের নোংরা মানসিকতা, কংগ্রেসের যুবরাজ এবং শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিতের, তাদের নোংরামির মনোভাব। সুতরাং মোদি মেলনির উষ্ণ সম্পর্ক এটা বড়জোর বলা যায়, কিন্তু মোদি মেলনির আলিঙ্গন কথাটা একটা মিথ্যে কথা, এবং এই মিথ্যে কথাটা বলেছে এবং সেটার দিকে ইঙ্গিতপূর্ণ রসিকতা করেছে রাহুল গান্ধী। রাহুল গান্ধীর জাতির কাছে ক্ষমা, যেমন ভারতের জাতির কাছে যেমন ক্ষমা চাওয়া উচিত, তেমনই উচিত ইটালির প্রধানমন্ত্রীর কাছেও ক্ষমা চাওয়া, কারণ এটা হচ্ছে চূড়ান্ত নোংরামি। এই বিষয়টি আর এখানটায় বেশি বলার কোনো দরকার মনে হয় না। আপনাদের যদি ভালো লেগে থাকে বিষয়টি, এটা শেয়ার করুন, লাইক দিন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।